প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য বাংলা বিষয়ের একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। অর্থাৎ তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমি তোমাদের বলে রাখি, এর আগে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি। অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে গিয়ে মাধ্যমিক বাংলা পূর্ণাঙ্গ সাজেশান 2025 এই ভিডিওটি দেখে নিলে তাহলে তোমাদের সুবিধা কী হবে, এখন থেকেই তোমরা একটা আদর্শ প্রশ্নমালা হাতে পেয়ে যাচ্ছ। সেই প্রশ্নের উত্তর যদি তোমরা এখন থেকে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের টেস্ট এবং তোমাদের যে ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে তোমরা সমস্ত ধরনের বড় প্রশ্ন কমন পাবে এবং সমস্ত উত্তর তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারবে। তো সেই জন্য আমি বলবো যে এর ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক ধরে তোমরা সাজেশান ভালো করে দেখে নাও। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। আর আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক বাংলা বহুরূপী গল্পের এসএকিউ পার্ট 2। পার্ট 1-এর ভিডিও এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পার্ট 1-এর ভিডিওটিও দেখে নিতে পারো। এছাড়াও আমি বলছি মাধ্যমিক বাংলা বিষয়ের অনেক কিছু ভিডিও রয়েছে যেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। তাতে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এবং তোমরা পাকাপোক্ত প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে পৌঁছলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং নম্বর বেশি পেতে অনেকটা সুবিধা হবে। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ঠিকঠাকভাবে এগিয়ে যাবে। চলো, প্রথম যে প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে, জগদীশবাবু কেমন মানুষ? তাহলে বহুরূপী গল্পানুসারে পক্ষকেশ শান্ত, জগদীশবাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপণ। তাহলে দেখো, উত্তর লেখারও কিছু নিয়ম, কিছু স্টাইল, কিছু কৌশল রয়েছে। কেমন ধরনের না, যেমন ধরো বহুরূপী গল্প অনুসারে এই যে তুমি এখানে লিখলে, অর্থাৎ এটা ভূমিকা, বা এখানে আরও যোগ করা যেতে পারে যে সুবোধ ঘোষের বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর পক্ষকেশ মানে পাকা চুল, শান্ত, ধনী মানুষ কিন্তু বেশ কৃপণ মানুষ। তো এইভাবে প্রশ্নের উত্তর কিন্তু সাজাতে হয়, তাহলে কিন্তু উত্তরের গুণমান অনেকটাই বাড়ে, পরীক্ষক খুব খুশি হন। 27 থেকে যে প্রশ্ন, এটা কি কাণ্ড করলেন হরিদা? হরিদা কি কাণ্ড করেছিলেন? জগদীশবাবু শত অনুরোধ সত্ত্বেও হরিদা জগদীশবাবুর দেওয়া 101 টাকা তুচ্ছভাবে ত্যাগ করেছিলেন। এখানে হরিদার সেই কাণ্ডের কথাই বলা হচ্ছে। 28 থেকে যে প্রশ্ন, হরিদার যোগী বা সন্ন্যাসী সাজলে জগদীশবাবু কত টাকা দিতে পারেন বলে মনে হয়? বহুরূপী গল্পানুসারে হরিদাকে যোগী বা বৈরাগী সাজতে দেখে খুশি হয়ে জগদীশবাবু 5 আনার বেশি বকশিস দেবেন না বলে জানিয়েছেন গল্পকথক। অর্থাৎ কি না, তার এই সাজে যতই জগদীশবাবু খুশি হন না কেন, তিনি 5 আনার বেশি বকশিস তিনি কোনোভাবেই দেবেন না বলে মনে করেছেন গল্পের কথক। পরের যে প্রশ্ন রয়েছে 29 থেকে যে প্রশ্ন, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এ কথা কে বলেছিল? তাহলে ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে অনাদি এই কথাগুলি বলেছিল। 30 থেকে যে প্রশ্ন, গল্পের কথকরা জগদীশবাবুর বাড়িতে যাওয়ার সময় প্রকৃতিটা কেমন ছিল? তাহলে বহুরূপী গল্পানুসারে সেদিনের মতো চাঁদের আলো শহরের গায়ে আর পড়েনি বলেই মনে হয়েছে, যেমন তার উজ্জ্বলতা তেমনি তার স্নিগ্ধতা হয়েছে। পরে কি প্রশ্ন, আপনি 1 মিনিট থাকুন বিরাগীজি, বক্তা কেন প্রতীক্ষা করতে বলেছিলেন? বক্তা অর্থাৎ জগদীশবাবু এই সময় বিরাগীর জন্য প্রণামীর টাকা আনতে গিয়েছিলেন। তাহলে কেন তাকে ওয়েট করতে বলেছিলেন? এই সময় বা এই সুযোগে জগদীশবাবু বিরাগীর জন্য প্রণামীর টাকা আনতে তিনি গিয়েছিলেন। 32 থেকে যে প্রশ্ন, হরিদার খেলা দেখতে লেখকরা কি পরিকল্পনা করেছিলেন? তাহলে এখানে আমরা বলছে হরিদার খেলা দেখতে লেখকরা নয়, এখানে গল্পের কথকরা কি পরিকল্পনা করেছিলেন এটা আমরা একটু দেখব। বহুরূপী গল্পের অনুসারে হরিদার খেলা দেখতে গল্পের কথক ও তার বন্ধুরা, এটা কথক লিখবে, কথক ও বন্ধুরা সেদিন সন্ধ্যায় স্পোর্টসের চাঁদার জন্য বা চাঁদা নিতে যাওয়া তারা একটা পরিকল্পনা করেছিলেন। অর্থাৎ কি, গল্পের কথক এবং তার বন্ধুরা সেই দিন সন্ধ্যেবেলাতে জগদীশবাবুর বাড়িতে স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য তারা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন হয়েছে। এরপরে যে প্রশ্ন রয়েছে 33 থেকে, শহরে যারা নতুন এসেছেন তারা কি করে? শহরে যারা নতুন আসে তারা রূপসী বাইজির দিকে দু চোখ বড় করে তাকিয়ে থাকে। এই বাইজি আসলে বহুরূপী হরিদা। তাহলে এখানে প্রশ্ন থাকে যে এই বহুরূপী বাইজি আসলে কে? আসলে হরিদা একটা উন্মাদ পাগল। সেই পাগল কি করছিল? সেই পাগল একটা থানের হাতে তুলে নিয়ে বাসের উপর বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। 35 থেকে যে প্রশ্ন রয়েছে, জগদীশবাবুর চেহারা কেমন? গল্পের বা বহুরূপী গল্প অনুসারে চেয়ারে বসা জগদীশবাবু সাদা মাথা, সাদা দাঁড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ হয়েছে।
তাহলে জগদীশবাবুর চেহারার বর্ণনা তোমাদেরকে এইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে। 36-এর দিকে যে প্রশ্ন, ওটা কি একটা বহুরূপী? হরিদার কোন বেশ দেখে এই প্রশ্ন করা হয়েছিল? উন্মাদ পাগল বেশে হরিদাকে দেখে বাসের যাত্রীরা তারা কিন্তু এই প্রশ্নটি করেছিল। 37-এর দিকে সন্ন্যাসীর পরনে কী ছিল? সুবোধ ঘোষের বহুরূপী গল্পানুসারে সন্ন্যাসীর আদুর্গা, তার উপরে একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরে একটা সাদা থান। হয়েছে? তাহলে এগুলোও তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আমি তোমাদেরকে বারে বারে বলছি, এই ধরনের প্রশ্ন এখন থেকে যদি তোমরা উত্তর তৈরি করতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা নিখুঁতভাবে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। পরীক্ষক খুশি হবেন। পরবর্তীকালে তোমাদের আরও যে সমস্ত বড় বড় প্রশ্নের উত্তর তোমরা লিখবে সেখানে কিন্তু পরীক্ষক যথেষ্ট ভালো নম্বর দেবেন। 38-এর দিকে যে প্রশ্ন, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন দিনের কথা বলেছে? না, হরিদা যেদিন বাইজি সেজেছিলেন সেদিনের রোজগার মন্দ হয়নি, সেই দিনের কথা কিন্তু বলা হয়েছে। 39-এর দাগে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গুণাগুণ শুনে হরিদা আক্ষেপ করে কি বললেন? জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সম্পর্কে হরিদা আক্ষেপ করে বললেন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। হয়েছে? তাহলে যদি তিনি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতেন। 40-এ জগদীশবাবু ও লেখকের বন্ধুরা চমকে উঠলেন কেন? অর্থাৎ আমরা গল্পের অনুসারে বা গল্প অনুসারে লেখক বা গল্পের যে কথক বলছে, বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবু লেখক ও লেখকের বন্ধুরা অদ্ভুত বেশধারী যোগীকে দেখে চমকে উঠলেন। আর কথা এখানে বলা যেতে পারে লেখকের পরিবর্তে কথক গল্পের সেটিও। হয়েছে? এরপরে 41-এর দাগে যে প্রশ্ন রয়েছে, সন্ন্যাসীর ভয়ানক দুর্লভ জিনিসটা কি? সন্ন্যাসীর ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো, যেটা জগদীশবাবু ছাড়া আর কেউ কোনোদিনও পাননি। এরপরে 42-এর দিকে যে প্রশ্ন, সন্ন্যাসী আগন্তুক কেমন চেহারা সম্পন্ন? অর্থাৎ যে সন্ন্যাসী এসেছে তিনি কেমন চেহারা সম্পন্ন? বহুরূপী গল্প থেকে জানা যায় আগন্তুক সন্ন্যাসীর মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, তার ভিতরে একটা বই, গীতা। হয়েছে? এরপরে আমরা বলছি জগদীশবাবুর বাগান বাড়িটার পরিবেশ সেদিন কেমন ছিল? তাহলে জগদীশবাবুর বাড়ির বাগানে ফুরফুর করে বাতাস বইছে, সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে, আর বাগানটাতে মস্ত একটা আলো জ্বলছে। তাহলে এইভাবেই তোমাদেরকে কিন্তু উত্তর সাজিয়ে লিখতে হবে। 44-এর দিকে জগদীশবাবু সন্ন্যাসীকে সম্ভাষণ জানাতে সন্ন্যাসী কী বললেন? তাহলে সন্ন্যাসী জগদীশবাবুকে জিজ্ঞাসা করলেন, তিনি ভগবানের চেয়েও বড় বোধ হয়, তাই 11 লক্ষ টাকা সম্পত্তির অহংকারে তিনি নিচে নামতে পারছেন না। হয়েছে? এরপরে আমরা বাকি প্রশ্ন দেখব। দেখো 45-এর দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, জগদীশবাবু সন্ন্যাসীকে সেবা করার কথা জানালে সন্ন্যাসী কী উত্তর দিয়েছিলেন? তাহলে বহুরূপী গল্প থেকে জানা যায় সন্ন্যাসী বললেন, শুধু 1 গ্লাস ঠান্ডা জল। তাহলে 1 গ্লাস ঠান্ডা জল ছাড়া আর তিনি কিছুই চান না। 46-এর থেকে যে প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসী রাগ করেছেন এই কথা ভাবলে সন্ন্যাসী কী বললেন? তাহলে বহুরূপী গল্প থেকে জানা যায় সন্ন্যাসী বললেন, তিনি বিরাগী, রাগ নামে তার কোনো নিপু নেই, যা ছিল তা এক সময় পূর্বজন্মে। 47-এর থেকে জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার একটা নোট জোর করে দিলে তিনি কি করেন? জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার একটা নোট জোর করে দিলে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। হয়েছে? এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, 48-এর থেকে যে প্রশ্ন রয়েছে, হরিদা গম্ভীর হয়ে গেলেন। কেন হরিদা গম্ভীর হয়ে গেলেন? দেখো, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে কিন্তু হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। 49-এ আগন্তুক সন্ন্যাসীকে দেখে লেখকের কি মনে হয়েছে? বহুরূপী গল্পে আগন্তুক যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে চলে এসেছেন, শীর্ণ শরীরটা থেকে একটা অদ্ভুত উদাত্ত শান্ত এবং উজ্জ্বল দৃষ্টি বারে পড়ছে। 50-এর থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, জগদীশবাবু সন্ন্যাসীকে মহারাজ বলে সম্বোধন করলে সন্ন্যাসী কি বলেন? সন্ন্যাসী বললেন, তিনি মহারাজ নন, এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি মাত্র। এরপরে 51 থেকে যে প্রশ্ন, ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়? অফিস বা দোকানে বাঁধা ধরা গতানৈতিক কাজ হরিদার জীবনেই একেবারে পছন্দই নয়। হয়েছে? 52-তে যে প্রশ্ন যে রয়েছে, জগদীশবাবুর বাড়িতে খেলা দেখবার সময় হরিদার এত উৎসাহ জেগেছিল কেন? তাহলে জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য হরিদা কেন এত উৎসাহিত হয়েছিলেন? না, মোটামুটি কিছু আদায় করে নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোই হরিদা এত উৎসাহ জেগেছিল। 53 দাগে যে প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যার সময় গল্প কথকতার সঙ্গীরা কি করতে হাজির হয়েছিলেন? তাহলে তারা কিন্তু স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য তারা কিন্তু হাজির হয়েছিলেন। হয়েছে? এরপরে আমরা বাকি প্রশ্ন দেখব। দেখো 54-তে যে প্রশ্ন রয়েছে, জগদীশবাবুর বাড়িতে হরিদার পোশাক কেমন ছিল? তাহলে জগদীশবাবুর বাড়িতে হরিদার খালি গা, তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটা সাদা থান ছিল। তাহলে দেখো, প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমভাবে ঘুরে ফিরে আসতে পারে। 55 থেকে যে প্রশ্ন, এবার মারিত লাঠি লুটিত তার, এটা লুটিত ভাণ্ডার হবে। এটা বলছে, এই কথা কে কেন বলেছিলেন? ছদ্মবেশী ধরে বহুরূপী সেজে হরিদা এবার অনেক অর্থ উপার্জন করতে চান, তাছাড়া
অল্প আয়ে চলে না, তাই সারা বছর চলবে, এইরকম ভেবে হরিদা এই কথা বলেছিলেন। অর্থাৎ কি, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার। অর্থাৎ কেন বলেছিলেন না, তিনি ছদ্মবেশ ধারণ করে যে টাকা উপার্জন করেন সেই টাকাতে তার সারা বছর চলে না, সেই জন্য বড় কিছু আদায় করে নেওয়ার জন্য তিনি এই কথা বলেছিলেন। 56 দাগে যে প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এই কথা ভাবার কারণ কি? গল্পকথক বলেন যে তাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু সেদিনের সন্ধ্যার মতো এমন একটা স্নিগ্ধ এবং শান্ত উজ্জ্বলতা আগে ফোটেনি, তাই বক্তা কিন্তু এই কথাটি বলেছে। 57 দাগে যে প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে উঠলেন কেন? না, জগদীশবাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে ছোট বহরে একটা সাদা থান পরে আগন্তুককে দেখে চমকে ওঠেন। 58 দাগে যে প্রশ্ন, আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম, ঘরের সবাই কি দেখেন? হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে, উনানের উপর হাঁড়ি চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। তাহলে এই ছিল 58টি, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও মিলিয়ে মোট 58টি এসএকিউ তোমাদের সামনে আমি তুলে ধরলাম প্রশ্ন এবং উত্তর সহকারে। আশা করি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ঠিকঠাক তৈরি করতে পারো, এই ধরনের উত্তর পরীক্ষার খাতায় লিখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষক অনেক খুশি হন, তিনি প্লিজড হবেন। এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে বড় প্রশ্নের উত্তর যদি একটু ঠিকঠাকভাবে নাও লিখতে পারো, তাতে কিন্তু তোমাদের বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আবারও বলছি, এই ডিসক্রিপশানে সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখন থেকে একটা প্রশ্ন সব কিছু পেয়ে যাচ্ছ, সেই সাজেশান দেখে প্রশ্নের উত্তর তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে, পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।